জানাবো দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতি চায়, পিআর গ্রহণযোগ্য নয় বলছেন মঈন খান। পিআর হলে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে বলছেন রাশেদ খান। এইদিকে 1971 সালে জামায়াত ইসলামীর বিরুদ্ধে মিথ্যা বদনাম চাপানো হয়েছিল বলছেন ডক্টর তাহের। এবং সর্বশেষ জানাবো কড়াকড়ি করে প্রশাসনের লোক নিয়োগ করেছে বিএনপি জামায়াত বলছেন তথ্য উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতি চায়, পিআর গ্রহণযোগ্য নয় বলছেন মঈন খান। দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতি অভ্যস্ত, পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না, তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছেন। খাগড়াছড়ির গুইয়ামারায় পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার অবরোধকে ঘিরে উত্তাল পরিস্থিতি নিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, পাহাড়ে ও সমতলে কোনো মানুষে বিভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের বিভেদে বিশ্বাস করে না। পিআর হলে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে দেশে সকাল বিকেল এমপি বেচাকেনা হবে। পিআর পদ্ধতির বাস্তবায়ন নিয়ে রাশেদ খান তীব্র বিরোধিতা করে বলেন, নিম্নকক্ষে পিআর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়, তবে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, পিআর হলো ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না, এখানে মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায় তার কি হবে, সেটি নিয়ে কোনো আলোচনাই নেই। এরপর আসেন, যদি আপনি পিআর সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে না। সকাল বিকেল সন্ধ্যা মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে এমপি বেচা কেনা চলবে। যে যত টাকা দিতে পারবেন সেই জোটের দিকে একজন এমপি চলে যাবেন। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার শঙ্কা তৈরি হবে। কারাকারি করে প্রশাসনের লোক নিয়োগ করিয়েছে বিএনপি জামায়াত বলছেন তথ্য উপদেষ্টা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী কারাকারি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করিয়েছে। নিয়োগের আগে তারা সংস্কারের জন্য সরকারকে যত সময় লাগে দেওয়ার পক্ষ ছিল, তবে নিয়োগ শেষ হওয়ার পরপরই ডিসেম্বর মাস থেকে তারা অসহযোগ শুরু করে দিয়েছে। সংলাপে সম্প্রচার নীতিমালা, সাংবাদিকের ওয়েস্টবোর্ড, বিটিভি ও বেতার, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা সহ নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন মাহফুজ আলম। এই সময় রাজনৈতিক দল ও আমলাদের সহযোগিতা না পাওয়ায় অসহায়ত্ব তুলে ধরেন তিনি। মাহফুজ আলম বলেন, বাংলাদেশের সবাই গোষ্ঠী স্বার্থের জন্য কাজ করে, জাতীয় স্বার্থ দেখে না। সামগ্রিকভাবে কোন জিনিসটা করলে একটা ভালো আইন পাওয়া যাবে, ভালো একটা নীতি পাওয়া যাবে, সে বিষয়ে কেউ আগ্রহী নয়। মাহফুজ আলম বলেন, বাংলাদেশের সবাই গোষ্ঠী স্বার্থের জন্য কাজ করে, জাতীয় স্বার্থ দেখে না। সামগ্রিকভাবে কোন জিনিসটা করলে একটা ভালো আইন পাওয়া যাবে, ভালো একটা নীতি পাওয়া যাবে, সেই বিষয়ে কেউ আগ্রহী না। আমলাদের ভাবনা সম্পর্কে এই উপদেষ্টা বলেন, আমলারা পরের সরকারের অপেক্ষায় আছেন, সবাই পরের সরকারের জন্য অপেক্ষা করছে। এটা হলো ট্রানজিশনাল সরকারের দুর্বলতা। বর্তমান সরকারের বড় ক্রাইসিস আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, ফলে ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে 1 মাস ধরে। সেখানে কাজ স্লথ হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে যে প্রত্যাশা ছিল সে অনুসারে কাজ করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন মাহফুজ আলম। তিনি বলেন, দেশে সামরিক বেসামরিক আমলাতন্ত্র, মিডিয়া ও সুশীল সমাজ এবং ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সহযোগিতা রয়েছে তার অটুট রয়েছে। গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। সামরিক বেসামরিক আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে গণমাধ্যমকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয় বলেও জিএম কাদেরের নামে প্রতীক বহাল থাকবে বলছেন রেজাউল করিম। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও প্রতীক থাকবে জিএম কাদেরের নেতৃত্বে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, সম্প্রতি বহিষ্কৃত কয়েক ব্যক্তি জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে। তিনি জানান, এই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
সেখানে জানানো হয় ওই সম্মেলন বৈধ নয়, কারণ তা দলের চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত নয়। রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছেন। আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। ইসি আনোয়ার আরো বলেছেন, 2-1 দিনের মধ্যেই জানানো হতে পারে। তিনি আরো বলেন, আমাদের 10ম সম্মেলন হয়নি। যেটাকে 10ম সম্মেলন দেখানো হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। কাজেই আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামে যেমন বহাল আছে তেমনিই থাকবে। যারা দাবি করছেন তাদের দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 1971 সালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা বদনাম চাপানো হয়েছিল বলছেন ডক্টর তাহের। 24 সালের গণঅভ্যুত্থানের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সীমান্ত সমস্যা, ভিসা নীতি থেকে শুরু করে রাজনৈতিক বক্তব্য সবকিছুতেই তীব্রতা বেড়েছে। যদিও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দিল্লি ঢাকার আলোচনা অব্যাহত রয়েছে, এমন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, দেশের অন্তত 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। গত 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। ভারতের হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, 1971 সালে জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা বদনাম চাপানো হয়েছিল। এবার ভারত যদি দেশে ঢুকে পড়ে তবে সেই বদনাম মুছে যাবে এবং প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণ সুযোগ মিলবে। আরো বলেন, কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। তাদের এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, আরেক ভাগ লাঠি হাতে প্রতিরোধ গড়ে তুলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিস বাস্তবায়নের সুযোগ তখন তৈরি হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। জাকাত ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনার প্রসঙ্গ টেনে ডক্টর তাহের বলেন, অফিসিয়ালি জাকাত আদায় করা হলে 3 থেকে 4 বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। এই অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি, ব্যবসায়িক উদ্যোগ এবং ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। ভারতের সম্ভাব্য আগ্রাসন নিয়ে শঙ্কার প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ভয় দেখায় জামায়াত ক্ষমতায় এলে পাশের দেশ ঢুকে পড়বে। আমি দোয়া করি তারা যেন ঢুকে, কারণ এতে 1971 সালের মিথ্যা বদনাম মুছে যাবে এবং আমরা সত্যিকারের স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচিত পাব। এদিকে রাজনৈতিক বিশ্লেষক জাহির রহমান মনে করেন, ডক্টর তাহেরের এই বক্তব্যকে ভারতকে আশ্বস্ত করার প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। তার মতে, জামায়াত একদিকে ভারতকে বোঝাতে চাচ্ছে তারা আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নেবে না, আবার অন্যদিকে নিজেদের জিহাদি অবস্থানও তুলে ধরছে। ভারতের বিরুদ্ধে নয়, ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে বলছেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি